নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। প্রতিদিন ঠিক সন্ধ্যা 8টায় আমরা ভোট যুদ্ধ 2019-এ নানান অতিথিকে নিয়ে স্টুডিওতে উপস্থিত হই। গতকাল এই ভোট যুদ্ধের শেষে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আজকে এই ভোট যুদ্ধে এমন এক সৈনিককে আমাদের স্টুডিওতে উপস্থিত করব যিনি আরামবাগ লোকসভা তথা হুগলি জেলায় এক মহা বিতর্কিত এবং বিতর্কিত চরিত্র। এই কথা গতকাল অনুষ্ঠানের শেষে আমি বলেছিলাম, নামটা আমি জানাতে পারিনি না, নামটা জানানো হয়নি। 2011 সালের নির্বাচন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, বামেদের 34 বছরের সরকারের পতন ঘটছে। ঠিক তারপর থেকে সেই মানুষটি সেই এলাকাতে আর নেই। 2011 সালের পর থেকে তার বিধানসভার মানুষ তাকে সেইভাবে আর সামনাসামনি দেখেননি। আজ প্রথম 2019 সাল 8ই এপ্রিল আমাদের টিভির পর্দায় আবার সেই মানুষটাকে নিয়ে আমরা আজকে এই ভোট যুদ্ধে উপস্থিত হয়েছি। তাহলে কি রাজনীতি থেকে তিনি দূরে সরে গিয়েছিলেন, রাজনীতি ছেড়ে দিয়েছিলেন নাকি বিষয়টা কি, নাকি তিনি মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে তার লড়াইটা চালিয়ে গিয়েছিলেন? এই ভোটে 2019 লোকসভা নির্বাচনে তার ভূমিকা কি, তিনি কি করবেন? তিনি কি মেঘের আড়াল থেকে লড়াই করবেন নাকি আবার তাকে সম্মুখ সমরে দেখা যাবে? এই রকমই নানান প্রশ্ন নিয়ে সেই মানুষটাকে আমরা স্টুডিও এনেছি। তার নাম গোঘাটের অন্যতম সিপিআইএম নেতা, হুগলি জেলা কমিটির সিপিআইএম নেতা অভয় ঘোষ। দীর্ঘ প্রায় 7-8টা বছর পর আপনাকে আজকে প্রকাশ্যে মানুষ সেইভাবে এত মানুষ একসঙ্গে দেখছে। প্রথমেই আপনি আপনার বিধানসভা গোঘাটের মানুষ এবং সমগ্র লোকসভার মানুষকে কি বলবেন? আরামবাগ লোকসভার মানুষের সাথেই গোঘাট যে সেগমেন্ট, গোঘাট থানা, তারা এই লোকসভা নির্বাচনে একই সাথে লড়াইয়ের সামনে আছেন। আমি মানুষকে বলবো এই কথা, আমি ছিলাম, আমি আছি আর থাকবো। এবং নির্বাচন আমাদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম। আমি সহ এই রাজনৈতিক সংগ্রামকে আমরা কখনোই উপেক্ষা করে থাকতে পারি না। আর মেঘনাথ বলছেন, মেঘনাথ বধ কাব্যে মাইকেল মেঘনাথকে মেঘনাথই করে গেছেন। যে ভাষাতে যে আখ্যাতেই ভূষিত করুন না কেন, আমি ছিলাম। 2011 নির্বাচনের পরে যে সন্ত্রাসের পটভূমিকা, আমাকে সাধারণভাবেই একটু বাড়ি ছাড়া হয়ে অন্যত্র থাকতে হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আপনারা তো দেখেছেন আমার গ্রেপ্তারি, জেল জীবন, আরামবাগ কোর্টে আমার সঙ্গে কত সুন্দর ব্যবহার। তারাই আজকে শাসন ক্ষমতায়। আইনের দরবারে একজন সত্য হোক মিথ্যা হোক কেসের আসামি, তাকে উপস্থিত করা দেখেও তারা আতঙ্কিত, ভয়ে সন্ত্রস্ত। কিসের ভয়? মানুষ সেদিনে হাজারে হাজারে সমাবেত হয়েছিলেন। আমি ওই যে কটা মাস ছিলাম না, আমাকে দেখার জন্য হিসেবে মেঘনাথের মাইকেলের মেঘনাথকে দেখতে চেয়েছিল, কৃত্তিবাসের মেঘনাথকে দেখতে তারা চাইনি। তাহলে আমি ছিলাম, কেস মুক্ত হয়েছি। আমি 11-র পরে যতগুলো নির্বাচন হয়েছে, 14 হয়েছে, 13 হয়েছে, 16 হয়েছে, আমি কোনো নির্বাচনেই যখন যে নির্বাচনটা হয়েছে সে নির্বাচনে কোথাও বসেছিলাম না। আমি আরামবাগ 14 লোকসভাতে আমি অংশগ্রহণ করেছি, 16 বিধানসভাতে আমি অংশগ্রহণ করেছি, 13 পঞ্চায়েত নির্বাচনেও আমি অংশগ্রহণ করেছি। এবং আমি অংশগ্রহণ করেছি, আপনারা বলছেন মেঘের আড়াল থেকে, কিন্তু মানুষের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ছিল, আজও আছে। আমি সেই ভূমিকাতেই এবারের লোকসভাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এবং গোঘাট এবং আমার যেখানে আরো দায়িত্ব আছে, সে দায়িত্বপূর্ণ জায়গায় আমি আমার ভূমিকায় আছি, রাজনৈতিক ভূমিকায় আছি, কাজের সাথে আছি। পঞ্চায়েত ইলেকশন, সেই সময় আজ বাংলারই সহযোগী একটি সংবাদপত্র এই যুগে এই সময় এবং আজ বাংলা যৌথ উদ্যোগে গোঘাটের বিস্তীর্ণ এলাকা ঘুরেছিল। সেই সময়
আমরা সিপিআইএম নেতা অভয় ঘোষের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের দেখিয়েছিলাম যে বাড়ি, তার বাগান। আমরা লিখেওছিলাম রাজার বাগানে আজও লাল ফুল ফোটে, কিন্তু রাজা নেই। ফুলের গাছ অযত্নে পড়ে আছে, প্রতীক্ষালয় যেখানে একসময় প্রচুর মানুষের সমাগম হতো, পাবলিক টয়লেট সবকিছুই আছে, কিন্তু অভয়বাবু সেখানে 11 সালের পর থেকে আর থাকেন না। কোথাও কোথাও কষ্ট হয়, অনুভব করেন বাড়ির প্রতি টান, ফেলে আসা জিনিস। মানুষকে মানুষের জন্য কষ্ট হয়, আর মানুষ আমার সাথে যোগাযোগ রাখেন। আমি যেখানে যে প্রান্তেই থাকি না কেন, ওই যে ফুলের বাগান ইত্যাদি ইত্যাদি মহারাজ সব ভাষায় ভূষিত করেন আপনারা, মানুষের ভালোবাসা নিয়েই আছে। এবং সেটা সম্ভবত আপনি ওখানকার তৃণমূল কর্মীকে যা পেয়েছিলেন তার মুখ থেকেই শুনে এসছেন। মানুষ তার নিজস্ব প্রয়োজনে আমার কাছে সকাল থেকে, ও হাজার হাজার বলেনি, লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষ যাওয়াতে প্রমাণ করে যে আমি মেঘনাদ না মহারাজ নাকি কর্তৃত্বের ভূমিকায় ছিলাম। তারা তো শুনেন শুনেন শুনেন, আমার বাড়িটা যখন বলেছেন আপনারা বলেননি, আমার বাড়ি থেকে চমকাইতলা দেখা যায়, একদমই না। আমার বাড়ির বাঁ দিকে চন্দ্রকোনা থানা দেখা যায়, আমার বাড়ির ডান দিকে কতুলপুর থানা এবং জয়পুর থানা দেখা যায়। তাহলে এরকম একটা বিস্তীর্ণ সীমান্ত এলাকায় আমি গিয়ে বাস করেছি, এবং যে পাড়াটাই আমি আছি জানেন, আমি যখন বাস করেছি তখন 275টা তফসিলি পরিবার আমার পাড়াতে আছে। তাহলে আমি তো কোথাও ওই যে আপনাদের বিভিন্ন সময়ে অনেক পত্রিকা, পত্রপত্রিকা, আপনারাও হয়তো তাই, আর আপনাদের এই ছোট ছোট পত্রিকাগুলোকে আমরা ভালোবাসি। মিথ্যা হোক সত্য হোক, বেঁচে আছি আমরা, এটা অন্তত তারা বলছে, আমরা উধাও হয়ে যাইনি। যাই হোক, তো ওই সব জায়গায় পাবলিক টয়লেট বলেছেন, প্রতীক্ষালয় বলেছেন, কত স্কয়ার ফুট বলেন না, একদম খুব বড় হয়তো নয়, একদম ছোট্ট একটি টয়লেট। আমার স্থানীয়রা যেটা বলছেন, এটা যারা আসতেন আপনার বাড়িতে তাদের জন্য, বৃষ্টি হলে আমার ওই পিয়াতলায় ভাঙা বেঞ্চে অসুবিধা হতো, ওটা আমাকে করতেই হয়েছিল। আর তারা তো তাদের বিভিন্নভাবে প্রস্রাব ইত্যাদির কারণে অসুবিধাই পড়তো, আমি ওটা ছোট্ট একটা করেছিলাম, আমিও সেটা ছোট, একদমই ছোট। তাহলে ওইখানে মানুষের সমাগম হতো তৃণমূলী ভাষাতেই লক্ষ লক্ষ মানুষ আসতো। কি করতে? এই যে প্রান্তসীমা বললাম, মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে, বিপদে আপদে, অত্যাচারে, এবং ওখানটা জায়গাটা ছিল সামন্ত শাসিত জায়গা, জমিদার এবং মহাজনের বিরুদ্ধে লড়াই করে ওখানকার মানুষ তাদের নিচু মাথা উঁচু করতে পেরেছিল। এবং ওই তফসিলি পাড়াতে আমি গিয়ে বাস করেছিলাম এই কারণেই যে আমি সারা জীবন ছাত্র অবস্থা থেকে ছাত্র আন্দোলন, পরবর্তী ক্ষেত্রে যে কৃষক আন্দোলনের পটভূমিকায় আমাকে খুব অল্প বয়সে বিস্তীর্ণ গোহাট থানায় কৃষক সভা সম্পাদকের দায়িত্ব পালন করতে হয়েছিল। তাহলে ওই জায়গাতে আমি মানুষের সাথে থেকেই কাজ করব। আমি বাড়ি থেকে, আমার বাড়ি পশ্চিমপাড়া গ্রামে, আপনারা জানেন, আমি বাড়ি থেকে কোনোদিন পালিয়ে যাইনি, আর বাড়ি ছাড়াও হয়নি, মানে আমার জন্মস্থানের বাড়ি ছাড়া হয়নি। আমি রাজনৈতিক কারণেই ওই যে বিচ্ছিন্ন 4টে গ্রাম পঞ্চায়েত সহ ওই প্রান্ত এলাকা, ওই এলাকায় রাজনৈতিক কর্ম করতে করতেই ওখানে ওই তফসিলি পরিবারগুলির ভালোবাসা নিয়েই আমি ওখানে ওই আমার বাড়ি করেছিলাম। তো সেটাকেও প্রাসাদ বলতে পারে। 610 স্কয়ার ফিটের একটা বাড়ি, একটা প্রাসাদ হলো, দোতলা। আর আমি ওই যে গাছ দেখেছেন, ফুল গাছ, আমি আমার স্ত্রী দুজনে এখনো হাত দেখালে সেই পড়া দেখা যাবে। আমরা গর্ত করেছি, মাটি তৈরি করেছি, চারা বসিয়েছি, জল দিয়েছি, মানুষ করেছি, এবং ওইখানে জলসেচ সব কাজ আমরা করতাম দুজনে। সেভাবেই আমরা গাছকে ভালোবাসি। আমার কিচেন গার্ডেন ছিল পাশেই, দেখেছেন। আমি কোনো আনাজ দীর্ঘকাল কিনে খাইনি বাজারে। যে আনাজের নাম করবেন সেই আনাজই আমি আমার ওই জায়গাতে ফলাতাম। আমাদের 2-2.5 জনের সংসার আমরা চলতো। আর মানুষজন এলে, কেউ কেউ রয়ে গেলে, তাকে নিয়ে আমাদের সংসার এইভাবেই কাটাতাম। আর রাজনীতির প্রেক্ষাপটে কোনো প্রশ্ন করলে, আমি রাজনীতি 1976 আমি ইউনিভার্সিটির ছাত্র। তখন তো জানেন আপনারা, হায়ার সেকেন্ডারি উঠে গেল ইত্যাদি হলো, মানে স্কুল ফাইনাল পাস আমি 1975। আর আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে ছাত্র আন্দোলন, তখন আমাদের জন্ম হয়। ক্লাস 8-এ যখন পড়ি আমি তখন ছাত্র আন্দোলন, এবং ছাত্রদের নিয়ে গোহাট থানায় বিশাল সমাবেশ করেছি সেই বাজারে, গোবিন্দপুর হাই স্কুলে, ইত্যাদি ইত্যাদি। ছাত্র আন্দোলন থেকে সরাসরি কৃষক আন্দোলনে আসে। আমি যুব ফেডারেশন করিনি, করার সুযোগ পাইনি। আমি বলেছিলাম, আমি সম্প্রতি একটা লেখায় লিখেওছি, জেলার প্রবাদ প্রতিম নেতৃত্বরা আমাকে বলেছিলেন যে ছাত্রের পর যুব করবে, কৃষক আন্দোলন করো, গোহাট থানায় কৃষক আন্দোলনের ভূমিকায় থাকতে হবে। আমাদের
গোঘাট থানার তৎকালীন যে উচ্চ আমাদের উপরের নেতৃত্ব, তাদের পরামর্শ নিয়ে, সহযোগিতা নিয়ে আমি কৃষক আন্দোলন করেছি। 29টা বাঘা বাঘা যোদ্ধার বিরুদ্ধে লড়াই সংগঠিত হয়েছে, 49 থেকে 50 জন মহাজনদের বিরুদ্ধে সংগঠিত সংগ্রাম হয়েছে। লুটপাট হয়নি। হাজার হাজার বিঘা, তারা এখন তৃণমূলের শক্তি, হাজার হাজার বিঘা জমি খেতমজুর পেয়েছে, ভাগ চাষিরা ভাগ চাষের অধিকার পেয়েছে। দুটো এখন ব্লক, তখন একটা গোঘাট থানা, একটা ব্লক, এবং সবেরই সম্প্রসারণ হয়েছে। কৃষি, সেচ, রাস্তাঘাট, পথ, স্কুল, কলেজ, উন্নয়নমূলক কর্মকাণ্ডের জোয়ার বয়েছে। এইভাবেই গোঘাট থানায় কৃষক আন্দোলনও গড়ে ওঠে। আমরাও রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে আপনি এখন আর বাড়িতে যান না, ওই বাড়িটার জন্য আপনার মন খারাপ করে না? বাড়িতে বইগুলোর জন্য মন খারাপ করে। আমার ডকুমেন্ট ছিল কমপক্ষে 7 থেকে 7,500, ওই বাড়িতেই আছে। 7 থেকে 7,500? 7,500, এবং যা ছিল মানে যা আছে যদি ওই বাবুরা রাখে তো সেগুলো তো অক্ষত নেই। ওগুলো আর এখন পাবলিকেশনেও কোথাও পাবো না। আর আমার নিজের হাতের লেখা, আমার লেখাজোখার অভ্যাস আছে, ছিল, আরো বেশি ছিল, এখন কমেছে। প্রচুর ডকুমেন্ট ছিল, সে সমস্ত ডকুমেন্টও পাবো না। এবং 7 বার আমার ঘর সার্চ হয়েছে। খুব দায়িত্বপূর্ণ পদ থেকেই অফিসাররা বলেছেন আমার বন্দি জীবনে যে আপনার ঘরে গিয়ে আমরা যা দেখে এসেছি আপনি চোর না ডাকাত, সে পরিচয় আপনার বিছানায়, টেবিলে, চেয়ারে, খাবার জায়গায়, সব জায়গাতেই আমরা দেখে এসেছি। সে ডকুমেন্টগুলো আর পাবো না। তাহলে মন খারাপ যদি করে বইপত্রগুলোর জন্য, সম্পত্তির জন্য। সম্পত্তি নেই আমার। ওই ঘর আমার স্ত্রী, তার সার্ভিস লোন, সেই হেলথের ওয়ার্ক। আচ্ছা, এখন 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 হেলথেরই ওয়ার্ক। কোথায় আছেন এখন তুমি? খুব সমস্যা এই স্টুডিওতে বসে বলা, কারণ চাকরি জীবনটাও অনেক ভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। তাই তিনি এখনো ওই একটা কাজটা করছে, হেলথের সঙ্গে যুক্ত আছে। একটা দীর্ঘদিন অনুপস্থিত থাকতেই হয়েছিল, সেসব বাধা কাটিয়ে হেলথ ওয়ার্কার হিসেবেই কাজ করে। এই বিষয়টা অনেকেরই জানা ছিল না। অভয়বাবু রাজনীতির পাশাপাশি দিনের একটা বড় অংশ বই নিয়ে কাটাতেন। আমি সারারাত্রি পড়তাম এবং সারারাত্রি ওই জায়গাতেই আমার মনোনিবেশ ছিল। এবং ছাত্র অবস্থা থেকে আমি দিনের বেলা পড়তাম না, রাত্রিবেলা পড়তাম। আমরা যখন ক্যামেরা নিয়ে ওই এলাকায় গিয়েছিলাম, ওই এলাকাতে যেটা তখন উনি বলছিলেন যে প্রচুর এসসি মানুষজন বাস করেন, আমরা তাদের কাছেও গিয়েছিলাম। অভয়বাবুর সম্বন্ধে নানান গল্প, জানি না তার কিছু সত্য হতে পারে, আপনিও যেটা বলছিলেন নানান গল্প বের হয় বিভিন্ন ছোট পত্রিকা, বড় পত্রিকা, নানান গল্প কাহিনী। একটা সময় শোনা গিয়েছিল যে ওনার বাড়ির নিচে নাকি সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ থেকে নাকি প্রচুর পরিমাণে কঙ্কাল উঠে আসছে। তাই হোক, আমরা অবশ্য ক্যামেরা নিয়ে সুড়ঙ্গের খোঁজ পাইনি এবং আমরা সেটা দাবিও করিনি, কিন্তু এই কাহিনী শোনা গিয়েছিল যে অভয়বাবুর বাড়ি থেকে প্রচুর কঙ্কাল উদ্ধার হয়েছে, প্রচুর বম উদ্ধার হয়েছে। অভয়বাবুর নাম শুনলে নাকি যে এক সময় যেমন ওই শোলে সিনেমাতে বলা হতো আর কি, যে বিখ্যাত সেই ডায়লগ যে মা বাচ্চাদের বলতো যে গব্বর আসছে সোজা হবে না, যে গোঘাট জুড়ে অভয়বাবুর নাম শুনলেই নাকি এই রকম একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতো। তো অভয়বাবু এই গল্প, এই কথাটা আপনার কাছে যে যায়নি একদম তো তা নয়। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আমি তো হাসি, দেখি না হাসি, আর বলি মায়েরা ডাকতো যে অভয় এসছে রে আয় সবাই। মায়েরা বলতো গব্বর আসছে সরে যা, তার না, একটু ঘুরিয়ে দিলেই তো হয়। মিডিয়া তো এরকম অনেকেরই চরিত্র এরকমই। এটা গেল এক। আর দুই, কঙ্কাল পাওয়া গেছে। আমি আরো যোগ করি, নুনের বস্তা পাওয়া গেছে, সুড়ঙ্গ পাওয়া গেছে। দৃশ্য তো কোথাও দেখেছেন? যারা বলেছে তারা দেখাতে পারবে। আমরা যখন গেছিলাম দেখিনি। সরকারি ভাবে এসবের তদন্ত হয়েছে, সরকারি ভাবে হয়েছে। শান্তিপুর পার্টি অফিস থেকে খোঁড়া হয়েছে, শান্তিপুর পার্টি অফিস থেকে সুড়ঙ্গ গিয়ে আমার বাড়িতে উঠছে, আমার বাড়ি থেকে সেই সুড়ঙ্গ গড়বেতা থানার চমকাই তলায় যাচ্ছে। আর নুনের বস্তা আর কঙ্কাল, একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল। আমাদের পার্টি অফিসের পাশে একটা ছোট মুদিখানার দোকান আছে, মুদিখানাটার পিছনে একটা মরা কুকুরের হাড় পাওয়া গেছিল। ওই হাড় হয়ে গেল কঙ্কাল প্রচুর। ওই সুড়ঙ্গটা আপনার গড়বেতা গেল। ওই সুড়ঙ্গ বলে কোনো জিনিসই আধিকারিকরা যারা 7 বার করিয়েছিল তদন্ত, তাদের তদন্ত আমি কোনো আমার বিরুদ্ধে কেসের চার্জশিটে পাইনি সুড়ঙ্গ, পাইনি কঙ্কাল, পাইনি নুনের বস্তা। কিন্তু এই খবর তো বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, আপনারা যেমন মহারাজ বলছেন,
লাল ফুল দেখাচ্ছেন, মেঘনাথ বলছেন। আমরা যেটা বলছি, আমরা আপনার বাগানে লাল ফুল আছে, বলকের গরু গাছে চড়ে। মানুষ জানেন তো, একটা সত্য স্বীকার করবেন আপনারা, মানুষ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কথা বিশ্বাস করে, কিন্তু এই মিডিয়াগুলো একটা দীর্ঘ সময় ধরে, আপনাদের দোষ নেই, যারা বলছে তাদেরও দোষ নেই, যাদের অর্থে এরা পুষ্ট, তাদের স্বার্থ রক্ষা করতে না পারলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, গণশক্তি বিজ্ঞাপন পাবে না, আইন আছে, তাতে কি আছে। এই পত্রিকা লাইব্রেরিতে রাখতে হবে, এটা হবে, লাইব্রেরিতে আর তাদের স্বাধীনতা নেই, কোন পত্রিকা রাখবে। স্কুলে এই পড়াতে হবে, এখন বেচারাম বাবুকে পড়তে হচ্ছে, এর চেয়ে দুঃখজনক তার কিছু নেই ইতিহাসে। এসব তো আছেই। অতএব ওগুলো অসত্য কথা, মিথ্যা কথা এবং বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার উপাদান, কিন্তু যা বাস্তব তা হচ্ছে তা প্রমাণ করতে, প্রমাণযোগ্য, বাস্তব প্রমাণযোগ্য। নিশ্চিত সুড়ঙ্গ পাওয়া যায়নি, নুনের বস্তা পাওয়া যায়নি, কঙ্কাল পাওয়া যায়নি। শান্তিপুর থেকে আমার বাড়ি এবং আমার বাড়ি থেকে চমকাইতলা কোনো সুড়ঙ্গ রাস্তা, এবং আপনার যে অনেকটা ডিস্টেন্স, আপনার বাড়ি থেকে শান্তিপুর খুব একদম 10-20 কিলোমিটার, ওইটাও 2 কিলোমিটার, 3 কিলোমিটার। হ্যাঁ, 3 কিলোমিটার সুড়ঙ্গ মানে এটা দীর্ঘমেয়াদী প্রকল্প, মানে খুব বড় ব্যাপার। ওই ইয়ে দিয়ে মানে লঙ্কা যাওয়ার জন্য কাঠবেড়ালি আর হনুমানে ব্রিজ নাকি সেতু তৈরি করে দিয়েছিল না, সেসব গল্প আর কি। এছাড়া আরো 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 আপনার সম্বন্ধে আরেকটা কথা সবসময় শোনা যায় যে একাধিক মানুষ খুন হওয়ার মামলায় আপনার নাম জড়িয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? একাধিক খুনের মামলায় আমার নাম জড়িয়েছে, এটা আপনাদের কাছে কি তথ্য আছে? একটা মিথ্যা খুনের মামলায় আমাকে জড়ানো হয়েছে, আমি সেদিন সেখানে স্পটেই ছিলাম না, আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই। আসামি যারা মারা গিয়েছিল, একটা ঘটনা ঘটেছিল তো ওখানে, যারা মারা গিয়েছিল তারা আমার হাতে যাবার পর পুলিশ আমাকে খুঁজে ডেকে নিয়ে গিয়েছিল, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম, তাদের চা খাইয়েছি, দুধ খাইয়েছি, তাদের গাড়ি তুলে হসপিটাল পাঠিয়েছি, তারা মারা গেছে। মারা যাওয়ার এক অদ্ভুত রহস্য আছে, সেটা যতটুকু বলা যায়, কারণ অনেকেই জানে না। সেই রহস্যের প্রধান বিষয় হচ্ছে যে টাকাটা ওইসব জায়গায় এত স্বাধীন বিচরণ ছিল, শ্যামবাজারের মহাজনরা, তারা ওই বদনগঞ্জ কলকাতা সকালের গাড়িতে মাল করতে যেত, 5 লাখ 6 লাখ 10 লাখ 20 লাখ টাকা নিয়ে বাসে উঠে চলে যেত। এইরকম সানেদের একটি ছেলে সকালের গাড়িটাই উঠবে, সেই সকাল হয়েছে, 6,25,000 টাকা ছিল, নিয়ে গাড়িতে উঠবে, মাঝখান থেকে ছিনতাই। সকালে শুনলাম, সেদিন আমার খুব গুরুত্বপূর্ণ মিটিং, 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে এলাম এবং খোঁজাখুঁজি শুরু হলো, পুলিশকে খবর দেওয়া হয়েছে ইত্যাদি। প্রচুর মানুষ, এই ঘটনা ওখানে মানে অবিশ্বাস্য ঘটনা, মানুষ জুটে, সারাদিন খোঁজ খবর চলেছে, আমার কাছে খবর ছিল, সারাদিন খোঁজ খবর হয়েছে। যে ছেলেগুলি এর সঙ্গে সরাসরি যুক্ত, তাদেরকে চিহ্নিত হয়েছে তাদের দ্বারাই, তাদের বাড়ির লোকজনের দ্বারা। পেটে ছুরি মেরেছিল প্রচন্ড, সে তোমার মৃতপ্রায়, এখনো হাতে পায়ে চলে, বেঁচে আছে, কিন্তু সরকারিভাবে তার চিকিৎসা বাড়ির লোক করায়নি, বেসরকারি নার্সিংহোম ইত্যাদিতে করিয়েছে। কোনো কমপ্লেন ইত্যাদি ছিল বলে আমার জানা নেই। ওই লুঙ্গিতে, জুতোতে রক্ত থেকে সন্দেহ হয়েছে সব কোথা থেকে, আর ওই টাকাটা ওই রাত্রেই মূল যে কালপিট, সে এরা লোকেট হয়ে যাবে বুঝতে পেরেই টাকাটা নিয়ে চলে যায়। তাহলে এই 3-4 জনের কাছে টাকা নেই, কিন্তু তারা ওইসবের সঙ্গে যুক্ত। মানুষ লোকেট করেছিল, করে প্রচন্ড বিক্ষোভ, আর যে ছেলেটি নিয়ে গিয়েছিল সেও আবিষ্কার হয়ে যায় এদের দ্বারাই, তাহলে সেও সেখানে আক্রান্ত, মানে মানুষ দ্বারা ঘেরাও হয়ে গিয়েছে। আমি যখন গেলাম, 4 জনই পুলিশ ক্যাম্প, ওখানে পুলিশ ক্যাম্প, যে টাকা গিয়েছিল তার একটা অংশ পাওয়া গিয়েছে, তৎকালীন ওই পুলিশ অফিসার সেই টাকা গুনছে, আমি সেখানে যে নাম্বার, নোট ফোটগুলো, নাম্বারিংগুলো ইত্যাদি তুলে নিই। তো ওই পুলিশের দায়িত্বে একটি মারুতিতে 4 জনকে তুলে দেওয়া হয়, 3 জন হাজার হাজার মানুষ, 3 জন একটু বেশি উন্ডেড, 1 জন জিন্দা আছে, ভালো আছে, ওর কাছেই টাকাটা ছিল। মারুতি গাড়ি ওইটুকু আস্তে আস্তে কামারপুকুরের মধ্যে 3 জন হসপিটাল থেকে জানা যায়, হসপিটালে যখন পৌঁছেছে মারা গেছে। তাহলে মারা গেছে মানে এই ছেলেটি তো মারা যায় না, এই ছেলেটি তো সুস্থ, তার কাছেই গোটা টাকাটা, তাহলে কি করে গাড়িতে মারা গেল? এটা একটু প্রশ্নবোধক, এটা জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। আমি বুঝি, আপনিও বুঝতে পারছেন, মানুষও বোঝে। যাই হোক, সে কেস তো আমি খুনের আসামি ছিলাম না, আমি তো খুনের আসামি নই। পুলিশ তো 21 জনকে অ্যারেস্ট করেছিল, হঠাৎ
সাল পশ্চিমবাংলায় রাজনৈতিক পটভূমির পরিবর্তন, সেই 21 জনের 20 জন 22 জনের 21 জন মাইনাস, আমাদের সাধারণভাবে আমি সহ 22 জন যুক্ত, একজন ওই পুরনোর মধ্যে আছে। কোন রহস্যে কেমন করে এটা হলো? এবং সে আরাম মানে যাদের নামে প্রথম মামলা ছিল তারা কেউ রইল না। আদালতে তারা ছিল, আদালতে এই কেস দীর্ঘদিন চলেছে। আদালতে যখন আমাদের নামে চলে গেল, আদালত তখন এই কেসটা মধ্যে সম্ভবত রিওপেন হয়েছে, চার্জশিট থেকে আমাদের সব বাদ দিয়ে দিল যে এটা নয়, প্রথম কেসই কেস। তারপরে এটা এই বললাম রাজনৈতিক পট পরিবর্তন, চলে যায় সিআইডি অফিসারদের হাতে, তারা এই কেসটাকে স্ট্যান্ড করে, ওই এক আর আমরা 22-23 জন। এই কেস চলছে, আমরা জামিনে আছি। এবং এই কেসের প্রকৃত সত্য উদ্ঘাটন করলে আমি যেটুকু বলা যায়, যা বললাম, এই ঘটনার সঙ্গে যারা আজকে আসামি তারা কেউ যুক্ত না, কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিল, এটা আমি 100% শিওর। কেউ ছিল না, আমি তো ছিলাম না। মানে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলছেন। একটা বিষয় শোনা যায় যে মেদিনীপুরের সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ, তার সাথে আপনার অত্যন্ত সুসম্পর্ক, এবং একটা সময় ওই আপনি যেটা বলছিলেন যে বর্ডার, এইখান দিয়ে মাওবাদী যোগ বিভিন্ন এই যে ঝামেলাগুলো সেই সময়কার ছিল, এই আন্দোলনটাতে আপনি প্রত্যক্ষ ভাবে এটা প্রোটেস্ট করতেন, লড়াই করেছেন, অনেকগুলি লড়াই। এই ঘটনা যদি বলেন দর্শকদের। আপনারা বোধহয় ভালোভাবেই জানেন, গোটা প্রান্ত সীমাটার চমকাইতলাকে কেন্দ্র করেই আজকের মহানায়িকার নানা ঘটনাবলী সব জানেন। চমকাইতলায় চমকে দেবো স্লোগান ভুলে যাননি, কেশপুর হচ্ছে সিপিআইএম এর শেষপুর ভুলে যাননি। তাহলে বিস্তীর্ণ মেদিনীপুর বাঁকুড়া সীমান্তে লুটপাট, রাহাজানি, ছিনতাই, স্কুল কলেজ বন্ধ করা, মাস্টারমশাইদের বেতন ছিনিয়ে নেওয়া, জরিমানা, অত্যাচার লাগাতার ভাবে সংগঠিত হতে শুরু করেছিল 98 যখন সামান্যতম তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পায় এবং সমস্ত সমাজ বিরোধীদের সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনকে শেষ করে দেওয়া। আর এই চরম সন্ত্রাস, তো মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, মানুষ এই সন্ত্রস্ত জায়গা, সন্ত্রাসকে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে আমদানি হয়ে গেল কি জনযুদ্ধ। আরে পরিণাম দেখুন না, জনযুদ্ধ, আজকে জনযুদ্ধের সমস্ত মাইস্ট ফাইস্ট কত নামে তো জঙ্গলমহল করছে কারা? আজকে তৃণমূলের নেতা কর্মী সমর্থক, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ, তারা কারা? সে নামগুলো কি? নামগুলো বললে তো ইতিহাস হবে, আপনারা সব খোঁজ নিন, তারা কারা? সব তৃণমূল। এই সম্প্রতি মধুসূদন মাহাতো মার খেয়ে বাঁকুড়া হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, বাঁকুড়ার ডিসিএম। কাদের হাতে আক্রান্ত? তারা কারা? দুদিন আগে জনযুদ্ধ, আজকে তৃণমূলের নেতা। মানে ওই এলাকায় বলছেন যারা মাওবাদী ছিল তারাই এখন তৃণমূলের নেতা। 100% হয়ে গিয়েছে, 100% হয়ে গিয়েছে। মাওবাদী আন্দোলনের সঙ্গে ছিল, এখন তারাই ওই এলাকার তৃণমূল পার্টিটা 100%। তারাই পঞ্চায়েতে, তারাই পঞ্চায়েত সমিতিতে, তারাই প্রশাসনে, তারাই সব জলের মতো পরিষ্কার। আত্মসমর্পণ করেছে, পুরস্কৃত হয়েছে। আর খুন হয়েছে, খুঁজে পাওয়া যায়নি শয়ে শয়ে ওই আদিবাসী এলাকায়, তফসিল এলাকায়। তাদের পরিবারগুলো খুব সম্প্রতি তারা বিক্ষোভ দেখিয়েছে, আপনারা জানেন মেদিনীপুরে। তাদের পরিবারগুলো তো কোনো ক্ষতিপূরণ পায়নি। আপনারা কতুলপুরে গিয়ে খোঁজ নিন, কে তৃণমূলের নেতা, তার সহধর্মিনী কে, তার নাম। তাহলে এর থেকে তো পরিষ্কার। আর যে আত্মসমর্পণ করেনি তাকে খুন করে তারপরে বলে দেওয়া হলো সামনাসামনি কাউন্টারে মারা গেছে, এরকম আছে। তাহলে ওই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ অত্যাচারকে রুখে দেওয়ার জন্য যে দীর্ঘ সংগ্রাম করেছে, তারই ফলশ্রুতি তো বামপন্থী ফ্রন্ট সরকারটাকে শেষ করে দেওয়ার জন্য এই যে চক্রান্ত। ওরা বললো চমকাইতলায় চমকে দেবো, আমরা মচকানোর কাজটা করেছি। চমকাইতলায় আমরা চমকে দেওয়ার কথাটাকে আমরা বলেছিলাম, হ্যাঁ তুমি চমকাও, আমরা মচকাতে পারি কিনা জানি, দেখিয়ে দেবো। সে মানুষ তো লড়াই করেছে, প্রতিরোধের সংগ্রাম। এবং এই প্রতিরোধের সংগ্রামের নিট ফলই হচ্ছে 1 সালের বিধানসভায় আমরা জিতেছি বামপন্থীরা, 6 সালের বিধানসভায় আমরা বামপন্থীরা জিতেছি। মানুষ যারা আমাদের থেকে আমাদের ভুল বুঝেছে বা ইত্যাদি কারণ, ভুল বোঝাটাই কারণ, আমরা বোঝাতে পারিনি। 11 সালে আমরা হেরেছি, আমরা হেরে যাওয়াটাকে আমরা মেনে নিয়েছি। কিন্তু 11-র পর থেকে
আজকে পর্যন্ত এই যে লোকসভা নির্বাচন, ইতিমধ্যে যতগুলো নির্বাচন হয়েছে ততগুলো নির্বাচন মানুষ তার নিজস্ব মতামতকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রয়োগ করতে পেরেছে। সমস্ত ফ্যাসিস্ট শক্তির চরিত্রই হচ্ছে মানুষের বিক্ষোভটা যাতে তার বহিঃপ্রকাশ না ঘটে। তার জন্য কি করো, আপনাদের মতো সমস্ত মিডিয়াকে গলার টুটি টিপে ধরো, জনগণের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করো, এবং তার প্রথম যে জায়গাটা, প্রধান যে জায়গাটা, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করা, অংশগ্রহণটাকে রুখে দাও। তা না হলে 11-র পরে যে নির্বাচনগুলো, 13-11তে আমরা মানুষ ভুল বুঝেছি, ব্যাপক অপপ্রচার, ব্যাপক নন্দীগ্রাম আরো পেতে চায়, আবার ও নন্দীগ্রাম নেতাই সিঙ্গুর, এটা কোনো ফ্যাক্টর না, এটা মিডিয়া সামনে এনেছে। সিঙ্গুরে সমস্ত মানুষই তো জমি দিয়ে দিয়েছিল, আনট্রেস জমির মালিকরা, ভাগবন্টন এমন হয়ে আছে তারা নেই, তারা ছাড়া একটা তৈরি কারখানা কোন দেশের উদাহরণ আছে? কোন দেশে? এই পশ্চিমবাংলায় যা ঘটলো আজকে, সিঙ্গুরে টাটার কারখানা যদি চালু থাকতো, এইখানে বসে আপনারা বুঝতে পারতেন গোটা জেলাটা না গোটা রাজ্যটা নাচতো। তৈরি কারখানা শ্মশান হয়ে গেল। নন্দীগ্রাম কি? নন্দীগ্রাম তো অপপ্রচারের ফল। আমরা নন্দীগ্রাম, আমাদের হলদিয়ার পরে নন্দীগ্রামকে ধরে যে 125টার বেশি বাই প্রোডাক্ট নন্দীগ্রাম থেকে যা পরিকল্পনা ছিল বার হতো, ধ্বংস হয়েছে। তাহলে নন্দীগ্রাম সিঙ্গুর নেতাই বিষয় না। নেতাই ঘটনা আপনি যদি সঠিক জানেন তাহলে অবাক হয়ে যাবেন নেতাইকে আমাদের সামনে কেমন ভাবে আনা হচ্ছে। সে ঠিকই আছে, হোক। আমাদের মানুষ 11-র পরে মানুষ 13তে নির্বাচনে অংশগ্রহণের অধিকার পায়, 14তে পায়নি, 16তে পায়নি। গণতান্ত্রিক অধিকারটাকে একবারে দুমড়ে মুজড়ে শেষ করে দাও, এটাই হচ্ছে ফ্যাসিস্টদের চরিত্র। এবং এরা মানুষের বিক্ষোভকে কোনো মতেই দানা মেলতে দেয় না। এক্ষেত্রে ঠিক এই মুহূর্তে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের রাজনৈতিকভাবে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই পলিসিতে, মানে রাজ্যে যে সরকারটা চলছে তাকে আপনি বলছেন ফ্যাসিস্ট সরকার। ডেফিনিট। আরে ফ্যাসিস্টরা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়, এরা সমস্ত অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এবং তার মুখ্য উদাহরণ হচ্ছে নির্বাচনে আমি আমার মতামত দিতে পারবো না কেন? আমি কেন গোঘাটে দাঁড়িয়ে, আমি কেন আরামবাগে দাঁড়িয়ে, আমি কেন খানাকুল পুরসভার চন্দ্রকোনায় দাঁড়িয়ে আমার কথা প্রকাশ্যে গ্রামে গঞ্জে বলতে পারবো না? আজকের যারা শাসক দল তারা একটা সময় এবং এখনো বলেন যে বহুদিন 34 বছরের একটা বড় অংশ ধরে আপনারা মানুষকে গোঘাট সহ বিভিন্ন জায়গাতে ভোট দিতেই দেননি। এই একই অভিযোগ আপনাদের বিরুদ্ধে তো করে। দিতে না দিলে মানুষ তো বলতো, রাজনৈতিক দলকে বলতে হবে না। দিতে না দিলে তো মানুষকে বলতো, মানুষ বলতো আমরা ভোট দিতে পারিনি। মানুষ বলেছে কোথাও? মানুষ বলেনি, বলছে। বলো কোথায় বলেছে? এই মুহূর্তে হয়তো আপনাকে সেই বাইট চালিয়ে দেখানো সম্ভব না, কোনো ইনস্ট্যান্ট নেই আমরা ভোট দিতে দিই। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে 34টা বছর, এই 34 বছর করে 34টা বছর বামপন্থীদেরকে পশ্চিমবাংলা পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং গ্রাম বাংলায় পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব দিয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত গঠিত হয়েছে। আমরা তো মিথ্যে কথা বলিনি। মানুষকে আমরা মানুষ পেতে চাই, সে তার জীবন যন্ত্রণা থেকে মুক্ত হয়েছে, মানুষ আরো উন্নত স্তরে যেতে চায়। মানুষের ঘরে ভাবতে পারেন নাকি ওই তফসিলি আদিবাসী সংখ্যালঘু পরিবারগুলোতে বিএ পাস নয়, স্কুল ফাইনাল নয়, স্নাতকোত্তর বড় বড় ডিগ্রিধারী, তাদের কর্মসংস্থানের প্রয়োজন। তাই তো টাটা, আমাদের স্লোগান তো ছিল জমি কৃষি তার উপরে ভিত্তি করে শিল্প না গড়ে তুললে বেকার সমস্যার সমাধান। 1 কোটি দিয়ে দেবো প্রতি বছর, 2 কোটি দিয়ে দেবো প্রতি বছর, আর পরে বলবো চপ ভেজে খাও, পরে বলবো সিঙ্গাড়া ভেজে খাও। এ দিয়ে তো হয় না। আমরা এই পরিকল্পনা করছি যখন, তখনই ডেমোক্রেসির উপর হস্তক্ষেপ হয়। আর 11 সাল মানুষ যে চেয়েছিল যে এরপরে পশ্চিমবাংলায় আমরা খুব পরিষ্কার বুঝেছিলাম যে বেকার সমস্যার সমাধান করতে হবে, তাই জন্য শিল্পায়ন, তাই কথা দুটো, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এটা তাই কথাটা চলে এসছে। সিঙ্গুর নন্দীগ্রাম এসব বলছেন, সিঙ্গুর নন্দীগ্রাম বলুন, আমরা তো বলছি যে এগুলো হলে শিল্পায়নের যে কর্মসংস্থান হতো, এবং সেটা অটোমোবাইল শিল্প যেখানে লক্ষ লক্ষ কর্মসংস্থান হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ হয়, অনুসারী শিল্পে সেটাকে আটকে দাও। আমরা দীর্ঘ সময় ধরে অভয়বাবু তার রাজনৈতিক জীবন, গোঘাট, এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। কিন্তু ভোটযুদ্ধ 2019 লোকসভা নির্বাচন 11 তারিখ থেকে শুরু হচ্ছে, হাতে মাত্র 2-3টে দিন। এবং যদিও আরামবাগ লোকসভা নির্বাচন প্রায় 1 মাসের কাছাকাছি এখনো বাকি,
অবাবু, এই পরিস্থিতিতে আপনি কি মনে করছেন আরামবাগ লোকসভায় এই মুহূর্তে বামেদের অবস্থান কি? আরামবাগ লোকসভায় বামপন্থীদের আরামবাগের গান্ধী হারানোর পর থেকেই, আপনারা জানেন তো, আরামবাগের গান্ধীকে হারতে হয়। এবং যে গান্ধী হারেন তিনি কার কাছে হারেন? তিনি আজীবন কমিউনিস্ট, প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা, নাম জানেন, বিজয় মোদক। আর আরামবাগের গান্ধী সবাই জানি আমরা। তাহলে আরামবাগের গান্ধীকে হারতে হয়। একসঙ্গে স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের অভ্যন্তর থেকে দুজনেই কিন্তু স্বাধীনতা সংগ্রামী, আমরা মাথা নুইয়ে শ্রদ্ধা করি। সেই বিজয় মোদক যখন জিতলেন আরামবাগ লোকসভায়, সেই যে ঘটনা প্রবাহ এমনি এমনি হয়নি তো। আপনি গুয়াহাটি যদি বলেন, প্রায় 16,000-এর বেশি বর্গাদার, 18,000-এর মতো পাট্টাদার, মানে উদ্বৃত্ত বেনাম জমি দখল, আমি মহাজন এবং জমিদার বিরোধী আন্দোলন বললাম। এবং এর মধ্যে দিয়ে ক্ষুদ্র কৃষি সহ ক্ষুদ্র শিল্পের প্রসার, শিক্ষার প্রসার, গোটা পশ্চিমবাংলায় প্রায় 32 থেকে 33,000 কোটি টাকা গ্রামীণ বাজার তৈরি করলো। পয়সা এসেছে বলে তো আমরা জামা প্যান্ট পরছি, ছাতা জুতো ব্যবহার করছি। আর গ্রামীণ জীবনে মাটির হাঁড়ি অ্যালুমিনিয়ামের হাঁড়ি হয়েছে, পেখে তো ছাতা হয়েছে। তাহলে গ্রামীণ অর্থনীতির যে বিকাশ, তারই ফল হচ্ছে। এবং এই যে তীব্র সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অত্যাচার, মহাজনী এবং জমিদারি, তার বন্ধন থেকে ছিঁড়ে বেরিয়েছে আরামবাগের গান্ধীকে হারানো হয়। সেই থেকে আরামবাগ লোকসভায় আমরা ধারাবাহিক জিতেছি। অনেকে তো অনেককে কারিগর, ভোটের কারিগর, এই যে বললেন ভোট চুরি ইত্যাদি ইত্যাদি, ভোট দিতে না দেওয়া। ধারাবাহিকভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারে যদি আমরা বামপন্থীরা হস্তক্ষেপ করতাম, মানুষ কিন্তু আমাদের এই অভিযোগে অভিযুক্ত করতে পারত। মানুষ অভিযোগে অভিযুক্ত করেনি। আমি বলেছি 11তে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। কাদের দিয়েছে? ওই যে একটা পরিবেশ তৈরি হলো, পাওয়ার পরিবেশ, বেকার যুবক চাই, চাকরি চাই, সকলেই লেখাপড়া চাই, সকলেই একটু উন্নত জীবন চাই। আমরা পাচ্ছিলাম না। এত গ্রামীণ অর্থনীতির বিকাশের মধ্যে দিয়ে তারপরের বিকল্পটা কৃষিকে ভিত্তি করে শিল্পের প্রসার ছাড়া হয় না, ওখানটাই কুঠারাঘাত। 11তে বামপন্থীদের পরাজয়। তাহলে 19-এর লোকসভা নির্বাচনে 11 থেকে যে 19-এর অভিজ্ঞতা, এটা মানুষের একেবারে মানুষের। এখন তাই কি অদ্ভুত ভাবে, যেহেতু কর্পোরেট সেক্টরের ভূমিকায় এটা হয়, আপনি আমার দেশ থেকে লক্ষ 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 টাকা, 1,000 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে বাইরে, ব্যাংকের টাকা। আর এখানে হাত পেতে টাকা নেওয়া দেখেছেন। আর কি দেখছেন? এমন ছবি আর্টিস্ট হয়ে গেল যে 1,36,00,000 টাকায় ছবি বিক্রি হয়ে গেল। এইটাই হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজম, ধান্দার পুঁজিবাদ। পুঁজিকে সরাসরি সরকারিভাবে সাহায্য করো, আমি শেয়ার হোল্ড করি, তুমি নিরাপদে থাকো, তার জন্য ভিসা করে দেওয়ার জন্য সুপারিশ ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক, দেখছেন তো, প্রত্যক্ষ করছেন তো। তাহলে 19-এর লোকসভা নির্বাচনে তাই কি প্রচার হচ্ছে? বামপন্থী অনুগামী লোকেদের যে অংশ ভুল বুঝে আমাদের ছেড়ে গিয়েছিল 11 সালে, তারা তিক্ত অভিজ্ঞতা দিয়ে তৃণমূলকে চিনে নিয়েছে। আর গণতন্ত্রের টুটি টিপে ধরে বামপন্থীদের প্রত্যক্ষভাবে আসরে দেখানো যাবে না, তাদেরকে ঘিরে নাও। পারমিশন বিজেপির হবে, পারমিশন তৃণমূলের হবে, পারমিশন বামপন্থীদের হবে না, সভা সমিতি অনুমতি। আমি হচ্ছে নির্বাচনের প্রাক্কালে, আর অন্যান্য সময় তো একেবারে। তাহলে গণতন্ত্রের টুটি টিপা মানে কি? আমরা বলতে চাইছি মানুষের বিক্ষোভের বহিঃপ্রকাশটা আটকানো যাচ্ছে কি? মধ্যবিত্ত, একদম মধ্যবিত্ত আরামবাগ গার্লসে কি করেছে? তাহলে এই লোকসভা নির্বাচনে আপনাদের অবস্থান অনেকটা, মানুষ সরাসরি বুথ কেন্দ্রে যাবেন, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, মানুষ কোনটা কালা কোনটা গোরা চেনেন। তারা যদি আমাদের ভোট দিয়ে হারিয়ে দেন, আমরা হারাটা মাথা নিচু করে মেনে নেব। কিন্তু আপনি নিশ্চিত থাকুন, আমি তো ব্যক্তিগতভাবে বটেই, আরামবাগ লোকসভার 7টা যে সেগমেন্ট, 7টা থানা শুধু না, 7টা বিধানসভা, তার সঙ্গে 7টা বিধানসভা, তার সঙ্গে আবার সিঙ্গুরের পার্ট আছে, ওখানে কেশপুরের পার্ট আছে, চন্দ্রকোনার সঙ্গে। এই টোটাল এলাকার মানুষজনের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটা অবাধ সুযোগ হয়ে যাক, তারা সবাই অবাধে ভোট দিন। বুঝে নাও আমাদের মানুষ পছন্দ করছে না, আমরা আবার তাদের কাছে যাব, তারা যদি ভুল করেন বোঝাবো। কিন্তু এখানেই ভয় আছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেই আমরা 100% নিশ্চিত এখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস যে প্রার্থী থাকুক না কেন, বামফ্রন্টে সিপিআইএম প্রার্থী শক্তিমোহন মালিকের
বিজয় লাভ নিশ্চিত 100% শিওর। এই হয়তো কি হবে, শক্তিমোহন মালিক সত্যি সত্যি 100% শিওর যে জিতবেন? দেখা যাবে, তার জন্য আরো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রধান প্রতিপক্ষ কে আরামবাগ লোকসভায়? তৃণমূল না বিজেপি? অবশ্যই তৃণমূল। আর তৃণমূল বিজেপির শক্তিটাকে আমরা পৃথকভাবে তো দেখি না। তৃণমূল গিয়ে বলছে বিজেপি করো, বিজেপি গিয়ে বলছে তৃণমূল এত অত্যাচারী, তাকে হটানোর জন্য বিজেপিতে এসো। বামপন্থীদের কাছে এসে বলছে না তো? আপনারা একটু কান পেতে শুনুন। বিজেপি করো, বামপন্থী সমর্থক যারা তৃণমূলের অত্যাচারে জর্জরিত তাদের বিজেপি করার আহ্বান করা হচ্ছে, আহ্বান দেওয়া হচ্ছে। তৃণমূল নীরব। আর তৃণমূলই অত্যাচারে জর্জরিত মানুষজনের সামনে বামপন্থীদের অনুপস্থিত করে রাখার জন্য গণতন্ত্রকে হত্যা করে। আমি তো আগেও বললাম, আমিও বলি আপনিও বলি, যারা শুনবেন তারা কোনটা ঠিক আর কোনটা বেঠিক বেছে নিয়ে তাদের মত ঠিক করুক। এই পরিবেশটা হচ্ছে না। আমরা অনুষ্ঠানের একদম শেষ সময়ে এসে দাঁড়িয়েছি। আমরা এখনই অনুষ্ঠানটা শেষ করব। তার আগে একটি প্রশ্ন করব, এই নির্বাচনে গোঘাটের মানুষ আপনাকে সামনে থেকে লড়াই করতে দেখবে না পিছন থেকে? এই লড়াইটা তো সামনে থেকে লাঠি নিয়ে যুদ্ধ নয়। আপনাকে প্রতিটা বুথে বুথে দেখা যাবে কিনা? আপনি এলাকায় বসে বেড়াবেন? আমাদের বামপন্থীদের নির্বাচনী মেশিনারিটা এরকম নয়। আমি সব বুথে বুথে ঘুরবো। প্রার্থী তার ইলেকশন এজেন্ট সাধ্যমতো বুথগুলোতে যাবে। অভয় ঘোষকে গোঘাট জুড়ে দেখা যাবে কি? আমাকে গোঘাট জুড়ে মানুষ দেখতে পাচ্ছে। আপনারা আমাকে মেঘনাথ বলুন না, মানুষ বলছে না। আপনি গোঘাটে যান? মানুষ করে অবশ্যই যায় না কেন? গোঘাটে যাই তো। গোঘাটে যাই শুধু না, গোঘাটে আমি কর্মকাণ্ডেও যুক্ত থাকি, মানে প্রত্যক্ষভাবে। কিন্তু এই যে বললাম গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিষ্পেষিত করার জন্য গণতান্ত্রিক যে অধিকারের মধ্যে শর্তগুলো পড়ে সেগুলো কিভাবে লঙ্ঘিত করা যায়? কোনো সভাতে বা মিছিলে গোঘাটে সেইভাবে দেখা যাচ্ছে না। না, সভা মিছিল গোঘাটে হচ্ছে কি? আপনাদের কাছে কোনো উদাহরণ আছে? শক্তিমোহন মালিকের বেশ কয়েকটি মোহন মালিকের কিছু জায়গায় সে যেখানে উনি যাচ্ছেন মানুষ ঘরের আড়াল থেকে হলেও হাত তো নাড়ছেন, সে হাত নাড়ার সাহস মানুষের সামনে এসে হচ্ছে না। এটাই হচ্ছে অত্যাচার। এই কর্মসূচিগুলো তো আগামী দিন দেখা যাবে। আমি আছি, আমি করছি। আমি আমার সাধ্য নয়, সাধ্যাতিরিক্ত ভাবে আরামবাগ মহকুমা নির্বাচনের সঙ্গে আছি, আর গোঘাটে তো আছি, অবশ্যই আছি। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। অভয়বাবু নিশ্চিত আরামবাগ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শক্তিমোহন মালিক জয়লাভ করবে। পাশাপাশি ওনার কথা আমরা যতই ওনাকে মেঘনাথ বলি, আমরা যতই বলি যে উনি সামনে আসছে না, পিছন থেকে গোঘাটের রাজনীতিটা উনিই পরিচালনা করছেন। অভয়বাবুর হাত দিয়ে গোঘাটের বাম রাজনীতি পরিচালিত হচ্ছে, এই কথা নাকি সত্য নয়। উনি গোঘাটে ছিলেন, গোঘাটে আছেন এবং গোঘাটেই থাকবেন। এবং ওনার আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হয় কিনা তার জন্য 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তার পাশাপাশি জানিয়ে রাখি, আগামীকাল ঠিক সন্ধ্যা 8টায় ভোট যুদ্ধে এই স্টুডিও উপস্থিত থাকবেন বর্তমান বিজেপি নেতা বিশ্বনাথ কারক। নমস্কার, শুভরাত্রি।